কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। ভালোবাসা দিবস চলে গেছে। তোমাদের ভালোবাসার কি অবস্থা? ভালোবাসা মানে শুধু নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসা মানে আমাদের চারপাশের সবাইকে ভালোবাসা, যারা আমাদের ভালো রাখতে সাহায্য করে তাদেরকে ভালোবাসা। ভালোবাসা শব্দটা না অনেক গভীর। তো নিজেকে ভালোবাসতে শিখো, আগে নিজেকে ভালোবাসো, তারপর অন্যদেরকে ভালোবাসো। নিজেকে 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 আগে ভালোবাসা প্রপারলি, আর নিজেকে ভালোবাসার মধ্যে পড়ে নিজে পড়াশোনা করা, নিজে খাওয়া দাওয়া করা, নিজের আশেপাশের মানুষদেরকে ভালো রাখা, নিজের বাবা মাকে ভালো রাখা, সমাজের জন্য কাজ করা। আমার কাছে ভালোবাসার মানে এগুলো। ওকে, আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো কেমন গেল তোমাদের বসন্ত, তোমাদের ভালোবাসা দিবস? আমাকে জানাইতে পারো। আজকে আমরা পড়বো হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। আমাদের খুব ইম্পর্টেন্ট মজার একটা চ্যাপ্টার আজকে পড়বো আমরা, শ্বসন ও শ্বাসক্রিয়া। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা। শ্বসন বলতে বোঝায় কি, রাইট? আমরা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া পড়তেছি। শ্বসন ও শ্বাসক্রিয়া জিনিসটা কি আসলে বেসিক্যালি? শ্বসন ও শ্বাসক্রিয়া বলতে বোঝায় যে আমাদের যে এই যার নাম শ্বসন এবং শ্বাসক্রিয়া। শ্বসন হচ্ছে আমাদের যে প্রক্রিয়ায় আমাদের মাইটোকন্ড্রিয়া গ্লাইকোলাইসিস পদ্ধতিতে খাবারটাকে ভাঙে, খাবারটাকে মেনলি গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে, সেটাই হচ্ছে আমার শ্বসন। শ্বসন হয় দুই প্রকার, অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক শ্বসন কোনটা? অ্যারোবিক শ্বসন হচ্ছে যেটাতে আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাকে বলে আমাদের অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশন। অ্যান্ড যেটাতে আমাদের অক্সিজেন প্রয়োজন হয় না ভাঙতে, সেটাকে বলা হয় অ্যানারোবিক শ্বসন, অ্যানারোবিক রেসপিরেশন, রেসপিরেশন বা শ্বসন। আচ্ছা, এখন শ্বসনের না কিছু পার্ট আছে, ঠিক আছে? আমরা যদি শ্বাস নেওয়াটাকে দুই ভাগে ভাগ করতে চাই, দুই ভাগে ভাগ করবো, রাইট? দুই ভাগে ভাগ করলে আমরা এভাবে করতে পারি না জিনিসটাকে, যে কতটুকু আসছে, তাহলে আমরা যদি একটু দেখি শ্বসন মানে কি বেসিক্যালি। শ্বসন, শ্বসন মানে হচ্ছে আমাদের বডিতে অক্সিজেন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর হচ্ছে O2 থেকে এটিপি তৈরি করা। বেসিক্যালি O2 এর সাহায্যে এটিপি তৈরি করা, দ্যাটস দ্য শ্বসন। শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন, একটা হচ্ছে বহিঃশ্বসন, রাইট? ওকে, শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অন্ত না বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন।
আচ্ছা, আমরা যদি বহিঃশ্বসন অন্তঃশ্বসন বোঝার আগে যে ছোট একটা চিত্র আগে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মাথা, এটা হচ্ছে আমাদের মাথা। ওকে, এটা হচ্ছে আমাদের মাথা and the stuff, and যদি এটাকে আমরা যদি এরকম কিছু আর কি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের মুখ, এখান থেকে হচ্ছে গলা, আর এখান থেকে আরেকটা পাইপ যাচ্ছে আমাদের নাক। ওকে, আমরা ধরে নিলাম যে আমরা এরকম কিছু একটা করতে যাচ্ছি। এখন হচ্ছে তাহলে বহিঃশ্বসন কি আর অন্তঃশ্বসন কি? বহিঃশ্বসন হচ্ছে আমাদের কোষের বাইরে, আমাদের হচ্ছে দেহের বাইরে যে শ্বসনটা হয়, লাইক আমরা যে হচ্ছে শ্বাস নিচ্ছি, রাইট? ওকে, শ্বাসটা কিভাবে নিচ্ছি আমরা হচ্ছে আমরা একটু আচ্ছা, আমরা একটু ব্রিদিংটা ভালো একটা কথা মনে করছি। তুমি জানো আমাদের বডিতে যে ব্রিদিং কত ইম্পর্টেন্ট, অ্যান্ড ব্রিদিং আমাদের রিল্যাক্স হতে অনেক সাহায্য করে। আমাদের বডিকে একটা আমাদের নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট একটা স্থিরতা আনতে আমাদের ব্রিদিং খুব সাহায্য করে। কিভাবে সাহায্য করে এটা আমি একটু দেখে নিই, এটার এই বহিঃশ্বসন অন্তঃশ্বসনের ফাঁকে। দেখো, আমরা শ্বসনকে, আমরা একটু জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমরা কি করতেছি, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিলাম, এটা কি গেল আমার নাক দিয়ে। আমি হচ্ছে কোনটার নাম কি এগুলোতে আস্তে আস্তে যাবো, আমার তাড়াহুড়া দরকার নেই এত। নাক দিয়ে শ্বাস নিলাম, দেন কি হলো, এটা আমার নাসারন্ধ্রে গেল, নাসারন্ধ্র থেকে আমার ওকে নাম বলবো না আমি এখন, নাক দিয়ে ঢুকলো, ঢুকার পর এই গলা দিয়ে এদিক দিয়ে নামবে, নেমে এসে ফুসফুসে যাবে, ফুসফুস থেকে এই ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেনটা ব্লাডের সাথে মিশে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে যাবে। এই রক্তটার মধ্যে অক্সিজেনটাকে কে বহন করতেছে, আমাদের হিমোগ্লোবিন। আমরা ব্লাড চ্যাপ্টারে পড়েছিলাম যে হচ্ছে হিমোগ্লোবিন, এখানে হচ্ছে কি, হিম মানে হচ্ছে লোহিত বা আয়রন পার্টটা, আর গ্লোবুলিন হচ্ছে গ্লোবুলিন, আর হিমোগ্লোবিনের গ্লোবিনটা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। এই দুইটা একসাথে বন্ড গঠন করে, এবং এই হিম পার্টটা আমাদের একসাথে 4টা অক্সিজেন অণু একসাথে ধরতে পারে, ওর 4টা হাত, ঠিক আছে, ধরে অক্সিজেনটা আমাদের বডিতে নিয়ে যায়, দেন হচ্ছে বাকি কাজ কারবার গুলা করে। তো দেন হচ্ছে আমাদের বডি, এই যে রক্তের সাথে আমাদের মিশে গেল অক্সিজেনটা, এরপরে কি হবে, এরপরে হচ্ছে এই কি হবে, এরপরে আমাদের এই ব্লাডটা আমাদের প্রত্যেকটা কোষে যাবে, রাইট? প্রত্যেকটা কোষে গিয়ে কি হবে, অনেক কিছু হবে, প্রত্যেকটা কোষে যাবে, কোষে যাওয়ার পর কি হবে, রক্তের সাথে মিশে গেল, মিশে হচ্ছে আমার প্রথমে এটা কই যাবে, ফুল ব্লাডটা এটা আমার হার্টে যাবে, রাইট? আমরা রক্তের চ্যাপ্টারে পড়ছি ব্লাড ফুসফুস থেকে হার্টে যায়, কোনটা দিয়ে যায়, শিরা না ধমনী? আমাদের ব্লাডে তখন যায় হচ্ছে পালমোনারি শিরা দিয়ে, না পালমোনারি শিরা না ফুসফুসীয়? হ্যাঁ, আমাদের বডিতে তখন যায় ফুসফুসীয় শিরা দিয়ে। ফুসফুসীয় শিরা কেন, কেন, ফুসফুসের থেকে আসতেছে তাই ফুসফুসীয়। আর আমি একটা জিনিস মধ্যে বলছিলাম যে যখন হচ্ছে শিরা, কখন শিরা, যখন হচ্ছে হার্টে রক্ত ঢুকতেছে, কারণ হার্টে রক্ত ঢুকে আমরা কেন ধমনী ব্যবহার করি না, আবার হার্ট থেকে বের হওয়ার সময় ধমনী ব্যবহার করি। আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ছিলাম, আমি আবার একটু রিক্যাপ করতেছি যে হার্টের প্রেশার অনেক বেশি, তো হার্ট যখন পাম্প করে তখন প্রেশারটা বেশি থাকে না, আমি যদি একটা চিকন একটা পাইপ দিই, সরু একটা মানে হচ্ছে কম স্থিতিস্থাপক, বেসিক্যালি এটা যদি একটা উইক পাইপ দেই সেটা তো কাজ করবে না, সেই জন্য সেখানে মোটা পাইপ হিসেবে ধমনী ইউজ করতেছি। আবার আমি যদি সব জায়গায় স্ট্রং পাইপ ইউজ করি যেখানে আমার লাগবে না সেখানে, তাহলে আমার ওয়েস্টেজ হবে না, আমার তো প্রপার ইউটিলাইজ করা হবে না। তো এই জন্য ফুসফুস থেকে এই হৃৎপিণ্ডে আসার জন্য আমরা এই কি ব্যবহার করি, আমরা হচ্ছে শিরা ব্যবহার করি।
সো আই হোপ তোমরা ওকে। এবার আমরা হচ্ছে হার্টে অলিন্দতে গেল, অলিন্দ থেকে নীলয়ে গেল, কোন ডান অলিন্দ না বাম অলিন্দ এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, দেখি তোমাদের কতটুকু মনে আছে। আচ্ছা, তাহলে এবার কোথায় যাবে? এবার যাবে হচ্ছে আমাদের ফুসফুসে, এই হার্ট থেকে ফুল বডিতে ব্লাডটা পাম্প হবে। ব্লাডটা কি দিয়ে পাম্প হবে? মহাশিরা দিয়ে। শিওর? হ্যাঁ, মহাধমনী দিয়ে ব্লাডটা পাম্প হবে, মহাধমনী দিয়ে। এন্ড মহাধমনী দিয়ে ব্লাডটা পাম্প হয়ে আমার ফুল বডিতে যাবে। ফুল বডিতে যাওয়ার পরে কি হবে? আমার প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন সরি, এরপর আমার বডিতে গেল, বডিতে ব্লাডের মাধ্যমে গেল। এরপরে কি হবে? ব্লাডটা শিরা থেকে ব্লাডটা ধমনীতে গেল, ধমনী থেকে ধমনী ছোট হইতে 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 কৌশিক জালিকে পরিণত হবে। আরেকটা আবার মনে করাই দিই যে ধমনীর যেখানে শেষ কৌশিক নালিকার সেখানে শুরু, কৌশিক নালিকার যেখানে শেষ সেখানে হচ্ছে শিরার আবার শুরু। মানে কি, শিরা আর ধমনীর মাঝখানের পয়েন্টটাকে কৌশিক জালিকা বলে। কৌশিক জালিকা, কৌশিক নালী, কৌশিক কৌশিক মিনি চুলের মতো সূক্ষ্ম, এত চিকন, এটা এই জন্য বোঝানো হয়েছে। দেখো কেন আমরা কৌশিক নালিকা ব্যবহার করি, কারণ কি কৌশিক নালিকা হচ্ছে অনেক পাতলা, অনেক চিকন। তো এটা অনেক পাতলা হতে কি ব্লাডটা এটার মাধ্যমে ইজিলি বের হয়ে যেতে পারে। এখন আমি যদি পুরাটা ধমনী যদি কৌশিক জালিকা দিয়ে বানাইতাম, তোমাদের কোশ্চেন আসতেই পারে মাথায় যে ভাই তাহলে তো আমি পুরো রাস্তা ধমনী ইউজ করার মানে পুরো রাস্তা ধমনী ইউজ করছি কারণ আমার তো সব জায়গায় ব্লাড সমান সাপ্লাই লাগবে না। আর যেখানে যেখানে আমার ব্লাড সাপ্লাইটা দরকার হাব, ওখানে আমি কৌশিক জালিকা দিব, কৌশিক জালিকা থেকে কোষে চলে যাবে ব্লাড গুলা। কারণ আমাদেরটা কি বদ্ধ সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র না। সরি, ওকে, কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ সরি, আমি হচ্ছে ব্লাডের চ্যাপ্টারে এসে পড়ছি, একটু তোমাদের রিভিশন হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে কি ব্লাড থেকে আমাদের অক্সিজেনটা আমাদের কিভাবে যাবে? অক্সিজেন এবং আমরা যে খাইলাম এই খাবারের উপাদানগুলো, এগুলা প্রথমে কোষ ঝিল্লির মাধ্যমে যাবে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর যে কূপগুলো থাকে ওই কূপগুলোর ভিতরে যাবে। কূপগুলোর ভিতরে যাওয়ার পর দুইটাই সেল মেমব্রেনের কাছে আসবে। এন্ড সেল মেমব্রেনের থেকে, সেল মেমব্রেন কি বৈষম্য ভেদ্য পর্দা থাকে, সেল মেমব্রেনে থাকে কি বৈষম্য ভেদ্য পর্দা। মানে কি এটা সবকিছুকে ঢুকতে দেয় না, কিছু কিছু ঢুকতে দেয়। কারণ কি আমরা যদি সব ঢুকাই, এখন ব্লাডে তো অনেক কিছুই আছে, বাড়তি ফ্যাটও আছে অনেক, মানে ফ্যাট গুলো যদি কোষে ঢুকে যায় কোষ নিতে পারবে না। আবার ধরো অন্য একটা কোষ কোনো টক্সিন ছাড়ছে, ব্লাডে তো এটা আছে, ধরো পাশের কোষটাই ছাড়ছে, তখন কি ইউজ করতে পারবে ওই ওই টক্সিনটা? কোষে নিবে না তো। এই জন্য বৈষম্যভেদ্য পর্দা দিয়ে ছেকে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলা নেয়। এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলাকে পরে কি করে পরে হচ্ছে এই পুষ্টি উপাদান গুলো যেখানে যেখানে দরকার চলে যায়। এখন এই অক্সিজেনটা কোথায় যায়? অক্সিজেনটা যায় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কেন যায়? কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে কি? যেখানে শক্তি উৎপন্ন হয়। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়। এবং মাইটোকন্ড্রিয়ার কয়টা ধাপ? গ্লাইকোলাইসিস। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্নের কয়টা ধাপ? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, আর ইলেকট্রন ট্রান্সপোর্টেশন। আই হোপ তোমাদের এগুলো মনে আছে। এটা আমরা পড়বো যখন আমরা হচ্ছে ওই কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে পড়বো, তখন আমরা এই বিষয়ে আরো ডিটেইলে পড়বো। মাইটোকন্ড্রিয়া গেল, দেন মাইটোকন্ড্রিয়া অক্সিজেন যাবে, দেন গ্লাইকোলাইসিসটা হবে। গ্লাইকোলাইসিস মানে আমরা হচ্ছে খাবারের চ্যাপ্টারে পড়ছিলাম যে গ্লুকোজের ভাঙ, গ্লুকোজ ভেঙে কি হবে? এটিপি তৈরি হবে। আচ্ছা, খুব ভালো কথা। এটিপি তৈরি হইলো এবং এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়ায় আমার বা হচ্ছে ফুল শক্তি উৎপাদন প্রক্রিয়া আমার তো কার্বন ডাই অক্সাইড বের হবে। ঠিক আছে, এখানে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয় না,
এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়। কার্বন ডাইঅক্সাইড উপজাত পদার্থ হিসেবে বা উদ্বৃত্ত পদার্থ হিসেবে তৈরি হয়, মানে কি এক্সট্রা। ধরো হচ্ছে তুমি হচ্ছে কেক বানাইতে গেছো, এখন বানাইতে গেলে কিছু জায়গায় জিনিস পড়ে যাবে না, যেগুলো হচ্ছে ওয়েস্টেজ হিসেবে থাকবে, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট যে আমাদের কোষের যখন শক্তি উৎপন্ন করে তখন উপজাত বা উদ্বৃত্ত হিসেবে বাড়তি বা কি বলে ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা কি হয় দেন সেম ভাবে না, দেন বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডটা মাইটোকন্ড্রিয়া ছেড়ে দেয়। তো মাইটোকন্ড্রিয়া ছেড়ে কোষের ভিতরে তো আছে, সাইটোপ্লাজমে তো আছে। সাইটোপ্লাজমে গোলজি অ্যাপারেটাস বা গোলজি বডি, তোমাদের পরিচিত গোলজি বডি, ও কি করে এটাকে এইভাবে খামচায় ধরে, ও ধরে একটা প্যাকেট করে ফেলে। এই জন্য গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। সো হ্যাঁ, কোথায় ছিলাম? সো কোষের ট্রাফিক পুলিশ কি করে কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে ধরে কোথায় নিয়ে যায়, ধরে হচ্ছে ও একদম কোষের বাইরে পাঠায়। মানে ওর কাজই হচ্ছে কি যে ওর এদিকে যাওয়ার কথা না, ওইদিকে যাইতেছে বা ওর এদিকে যাওয়ার কথা, ধরে নিয়ে পাঠাই দেবে। এই জন্য গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম মাইটোকন্ড্রিয়া থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড উপজাত পদার্থ বা ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে পাইছি। এখন এটার কি করব? কোষে রেখে দিব? তাহলে তো কোষের সমস্যা। ওকে, তাহলে হচ্ছে কোষ থেকে এটা বের করবো। কোষ থেকে এটা বের করে কোথায় নিব? কোষ থেকে বের করে এটা আমরা কোষ থেকে বের করলাম, কোষ ঝিল্লি দিয়ে বের করলাম, বের করে হচ্ছে আমরা এটা ব্লাডে দিলাম। ব্লাড থেকে দেন হচ্ছে কৌশিক জালিকা, কৌশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত মিশ্রিত রক্ত আমার শিরা যাবে না ধমনী? ওইটা যাবে আমার হচ্ছে শিরায়। শিরায় গেল, খুব ভালো কথা। শিরা থেকে আমার কই যাবে? শিরা থেকে সেটা কই যাবে? শিরা থেকে সেটা হার্টে যাবে। হার্ট থেকে সেটা কই যাবে? হার্ট থেকে সেটা যাবে হচ্ছে আমার হৃৎপিণ্ডে। দুইটা সেম জিনিস, দুইটা একটাই, বাংলা আর ইংরেজি। তাহলে আমার হৃৎপিণ্ডে গেল, হৃৎপিণ্ড থেকে আমার কোথায় যাবে? আমার ফুসফুসে যাবে। এবার কি পালমোনারি শিরা? আই ডোন্ট থিঙ্ক সো। সো এবার হচ্ছে কি, আমি যেহেতু হার্ট থেকে বেরোচ্ছে, তাহলে আমার যাচ্ছে এবার, তাহলে কি হার্ট থেকে বেরোলে আমরা জানি আমরা ধমনী ইউজ করবো। তাহলে এটা যেহেতু ফুসফুসের ধমনী, তাহলে ফুসফুসীয় ধমনী। ফুসফুস আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে পালমোনারি। পালমোনারি। সো এটাকে আমরা বলবো কি তাহলে? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। সো ধমনী থেকে আমার ফুসফুস যাবে, ফুসফুস থেকে আমার হচ্ছে কি হবে? অক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইডটা আমার ব্লাড থেকে ফুসফুসে চলে আসবে। চলে আসার পর আমরা সেটা ফুসফুস থেকে নাক দিয়ে বের করে দিব। আই হোপ এই পার্টটুক, এখানে আই নো আমি অনেকটা আউট অফ টপিক পড়ে ফেলছি, অনেক বাইরের পড়া না, বেসিক্যালি তোমার পড়া, নিজের পড়া, বাইরের কারণে। বাট আমি হচ্ছে একটু আগের চ্যাপ্টার একটু রিলেট করলাম, কিভাবে কাজ করে এটা জানলাম। ওকে, ঠিক আছে। এন্ড তোমাদের এখানে একটু বলে রাখি, আমি আগের চ্যাপ্টারে বলছিলাম যে আমাদের হাঁপানি জিনিসটা কি। হাঁপানি জিনিসটা তোমাদের পরে ডিসকাস করবো, অনেক মজার জিনিস আছে, এগুলো আর কি শুরু করি। ওকে, আমার হচ্ছে বহিঃশ্বসন অন্তঃশ্বসন, ঠিক আছে? আমাদের তাহলে বহিঃশ্বসন কি? দেখো, আমরা যেহেতু বায়োলজি পড়তেছি, আমাদের ভিতরে কোষের ভিতরে যা হয় সব ইন্টারনাল, আমার কোষের বাইরে যা হয় সব এক্সটার্নাল। তাহলে হচ্ছে কি আমাদের
আমরা যে শ্বাস নিলাম, শ্বাস নিয়ে দেন হচ্ছে শ্বাসটা গেল কোথায়, আমাদের নাক থেকে গলায়, গলা থেকে ফুসফুসে, এই জায়গাটাকে কোন এই যে, তারপর এখান থেকে হচ্ছে ব্লাডে, ব্লাডটা হচ্ছে কি তরল যোজক টিস্যু, এখানেও কোষ আছে রাইট। তো ব্লাডে যাওয়ার আগ পর্যন্ত এটা কি আমার অন্তঃ এই বহিঃশ্বসন না অন্তঃশ্বসন, যেহেতু কোষে ইউজ হয় নাই তাই আমার এটা অন্তঃশ্বসন। ওকে, তাহলে আমার বহিঃশ্বসনটা কি? My goodness. বহিঃশ্বসনটা কি? আর বহিঃশ্বসনটা বেসিক্যালি হচ্ছে কোষের কোষের বাইরের শ্বসন, কোষের বাইরের শ্বসনটাই হচ্ছে আমার বহিঃশ্বসন। এটা জিনিসটা কি? এটা হচ্ছে আমার বায়ুমণ্ডল থেকে যেটা নিলাম আমরা, আমি কিছু নোট রাখছি কারণ আমি নাহলে ভুলে যাই, পড়াতে পড়াতে আমি ভুলে যাই আমি কতটুকু কি রাখছি, ট্র্যাক রাখার জন্য যে তোমাদের আজকে এটা আমি ইনপুট করবই, অ্যান্ড এভাবে ইনপুট করব। কারণ বায়োলজি বেসিক্যালি আমি যতই গল্প বলি, গল্প বলার পরে কিছু খাতায় রাখতে হয়, যেটা তোমাদের খাতায় নোট করবে তোমরা, অ্যান্ড ওইটা দেখলে পরে তোমাদের এই গল্পটা মনে পড়বে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিবে, অক্সিজেন নিয়ে কই যাবে, নাকে যাবে, নাক থেকে ফুসফুস, ফুসফুস থেকে রক্ত, রক্ত, রক্ত কে যাবে, আরবিসি তে যাবে, আরবিসি থেকে হিমোগ্লোবিনে যাবে। আচ্ছা, এটা গেল অক্সিজেনেটেড ব্লাড। আবার এখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড ব্লাড, আবার সেম হয়ে ফিরে আসবে। এটা হচ্ছে বাইরে, কোষের বাইরের শ্বসন। আচ্ছা, এবার তাহলে কোষের ভিতরে শ্বসনটা কি দেখি আমরা একটু। অন্তঃশ্বসন মানে গুডনেস, প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কোষের ভিতরে শ্বসন। কোষের ভিতরে শ্বসনটা কি? আমি যে বললাম মাইটোকন্ড্রিয়াতে গেল, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে গেল, মাইটোকন্ড্রিয়াতে গেল, মাইটোকন্ড্রিয়াতে যে আমার শ্বসনটা হবে, শ্বসনে আমার ওয়েস্টেজ হিসেবে, ওয়েস্টেজ প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড হবে, ইউজিং O2,
অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড হবে। এখানে আমি তো পাবো কি এটিপি। ওকে, এখন শ্বসন তো আমার দুই প্রকার, অবাধ শ্বসন, সবাধ শ্বসন। ঠিক আছে, অবাধ মানে হচ্ছে যেটাতে আমার অক্সিজেন লাগে না, সবাধ মানে হচ্ছে যেটাতে আমার অক্সিজেন লাগে। ওকে, সো আই থিঙ্ক জিনিসটা তাহলে এরকম, অবাধ শ্বসন মানে হচ্ছে যেটাতে অক্সিজেন লাগে না, সবাধ মানে হচ্ছে যেটাতে অক্সিজেন লাগে। তাহলে ভাইয়া আমরা তো যদি শ্বাস না নিই তাও আমরা বাইচে থাকতে পারবো, যদি আমরা অবাধ শ্বসন করি, হ্যাঁ বাইচে থাকতে পারবো, বাট কতক্ষণ সেটা আমি শিওর বলতে পারতেছি না তোমাকে। কারণ দেখো সবাধ শ্বসন প্রক্রিয়ায় হয় কি যে আমার ডাইরেক্ট শ্বসনটা এবং শ্বসনে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, অ্যামাউন্টটা বেশি থাকে, তারপর হচ্ছে টক্সিন বের হওয়ার পরিমাণটা কম থাকে আমাদের বডিতে। বাট যদি তুমি ওই সবাতের জায়গায় অবাধ শ্বসন করো তখন তোমার অক্সিজেন লাগতেছে না, কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হচ্ছে, আবার হচ্ছে তোমার বিভিন্ন টক্সিন উৎপন্ন হচ্ছে যেগুলা তোমার কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবে। ওই জন্য আমরা যদি শ্বাস না নিই আমরা একটু পরেই মারা যাবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কি আবার কথা বলবো? ওকে, এখানে এখানে যদি আমি আরেকটু সুন্দর করে লিখি, শ্বসনে কি হয়, শক্তি উৎপন্ন হয়, শক্তি হিসেবে কি উৎপন্ন হয়, এটিপি। এটিপি তৈরির প্রসেসটা কি, গ্লাইকোলাইসিস। এখন এটিপি তৈরির প্রক্রিয়া গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ইলেকট্রন ট্রান্সপোর্টেশন সিস্টেম। টোটাল 4টা পার্টে হয়, বাকি 3টা পার্ট আমরা পরে জানবো যখন আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া পড়বো। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম, ঠিক আছে। এখন তাহলে আমরা কিছু জিনিস দেখি। আচ্ছা, আমরা তো সবাদ শ্বসন কোষের বাইরে কোষের ভিতরে বুঝলাম, আমরা খুব ভালো কথা, আমরা সবাদ শোষণ অবাধ শ্বসন বুঝছি। এন্ড সবাদ শোষণ অবাধ শ্বসন যেহেতু আমরা বুঝছি, আমরা আরো কিছু কাজ করতে পারি, রাইট? আমরা সবাদ শোষণ অবাধ শ্বসন বুঝছি, আমরা বুঝলাম যে ভাইয়া ভাই আমি হচ্ছে এটা করছি, বাট এটা করলে আমার লাভটা কি, আমি কি কি প্রবলেম হবে, কি কি সুবিধা হবে, কি কি পাবো। প্রথমে আমি যদি কোষের বাইরে করি তাহলে আমার কি এনজাইম লাগতেছে না, এনজাইম লাগতেছে না আমার, কারণ হচ্ছে আমি কোষের বাইরে করছি, কোষের বাইরে আমার কোনো বিক্রিয়া হইতেছে না, তাহলে আমার কি এনজাইম লাগতেছে না, কারণ বিক্রিয়া করতে তো এনজাইম লাগবে। আমার কি শক্তি হচ্ছে এটিপি তৈরি হয়, আমার এটিপি তৈরি হয় না, তাহলে বহিঃশ্বসনে এটিপি তৈরি হয় না। এবার যদি আমি অন্তঃশ্বসন করি, অন্তঃশ্বসনে আমার এটিপি তৈরি হবে, রাইট? ওকে, আই থিঙ্ক এখানে ডান তোমাদের।
ওকে, এনজাইম গেল। তাহলে হচ্ছে আমার যেহেতু এটা কোষের ভিতরে হচ্ছে, তাহলে আমার এখানে এনজাইম লাগবে। তাহলে আমার এখানে এনজাইম এনজাইম লাগবে। আমার এখানে কি শক্তি উৎপন্ন হবে? শক্তি বা এটিপি হবে, কারণ হচ্ছে আমার এটা কোষের ভিতরে হচ্ছে, আমি এখানে হচ্ছে শক্তি উৎপন্ন করছি, আমার এটিপি উৎপন্ন হইতেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিসটা হচ্ছে কই? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি হইতেছে আমাদের? শ্বসন হইতেছে। তো শ্বসন হলে আমার কি লাগবে? আমার এনজাইম লাগবেই, আর আমার প্রোডাক্ট হিসেবে এটিপি তৈরি হচ্ছে। আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ডান। তাহলে আমি ছোট্ট করে আরেকটা জিনিস তোমাদের একটু দেখাইতে চাই। ওকে, তাহলে ওইটা শুরু করি। তোমরা একটু তুলে নাও, তুলে নেওয়ার জন্য তোমাদের হচ্ছে একটু টাইম দিই। আরে বুঝে বলছি, আচ্ছা সমস্যা নেই, আবার আসবো। আচ্ছা, তোমরা তো জানো যে রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, রাইট? আমি যদি আবার চিত্রটা একটু আঁকি, এই হচ্ছে আমার মুখ, না এই হচ্ছে আমার মাথা, এই হচ্ছে আমার মুখ, এই হচ্ছে আমার নাক, আমার মুখ থেকে নাক, এখান দিয়ে একটা পাইপ যায় যেটা হয়ে যাচ্ছে আমার গলা। ঠিক আছে, এইটুক তো মানি, রাইট? এইটুক তো মানি। আচ্ছা, এই হচ্ছে আমার নাকের শেষ, রাইট? আচ্ছা, এটা তো আমার সামনে, রাইট? তাই আমি এটাকে সম্মুখ বলতে পারি না? সম্মুখ, সম্মুখ। আর এটা হচ্ছে পশ্চাৎ। আমার এটা হচ্ছে সম্মুখ, সম্মুখ, আর এটা হচ্ছে পশ্চাৎ। এটাকে সম্মুখ, এটাতে পশ্চাৎ বলতে তোমাদের কোনো আপত্তি আছে? ওকে, এটার সম্মুখ, এটা সম্মুখ, এটার পশ্চাৎ বলতে তোমাদের কোনো আপত্তি নাই? ঠিক আছে, আমরা এবার রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে আমাদের গর্ত বা ছিদ্র। বলে না তোমার রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা, মানে কি? তোমার প্রতিটা ছোট ছোট কণায়, ছোট ছোট গর্তে, ছোট ছোট জায়গায় তোমার ভিতরে পুরাটা মিথ্যা দিয়ে ভরা। ওকে, সবগুলো তুমি ছিদ্র মিথ্যা দিয়ে ভরা। তোমার রন্ধ্রে রন্ধ্রে আমার, কবিতায় যাবো না, আমরা বায়োলজি করতেছি, বায়োলজি বোঝো, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এটা একটা ফুটা না, এটা একটা ফুটা, ঠিক আছে? তাহলে কি আমি এটাকে, ঠিক আছে, এটাকে আমি কি নাসারন্ধ্র বলতে পারি না? যেহেতু নাকের, সো নাসা রন্ধ্র। এটাকে আমি রন্ধ্র, নাসারন্ধ্র বলতে পারি না?
নাসা রন্ধ্র রন্ধ্র। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমার যেহেতু সামনে, তো এটাকে আমি বলতে পারি না সম্মুখ, আর এটাকে পশ্চাৎ, ঠিক আছে। তাহলে আমি এটাকে সম্মুখ নাসারন্ধ্র, এটাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলতেই পারি, রাইট? বললে তোমরা মাইন্ড করতেছে না খুব একটা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আরেকটু সাহস দেখাই তোমাদেরকে, দিলাম হচ্ছে প্রথম পার্ট সম্মুখ সম্মুখ নাসা রন্ধ্র। আচ্ছা, আমি হচ্ছে আরেকটু জান দিলাম যে আমি রাস্তার শুরু রাস্তার শেষ আইডেন্টিফাই করছি। এর নাম কি? এর নাম হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। হচ্ছে পশ্চাৎ নাসা রন্ধ্র, হচ্ছে কি পশ্চাৎ নাসা রন্ধ্র। আচ্ছা, এরপরে আসে কি, এরপরে হচ্ছে আসে আমার এখন তোমাদের যদি নাসা রন্ধ্রের পরে আসে কি আমাদের আমাদের নাসা রন্ধ্র মানে হচ্ছে যে নাকের যে ছিদ্রটা, আচ্ছা, এই ছিদ্রটার পরে না জায়গাটা হচ্ছে একটু ফাঁপা, জায়গাটা হচ্ছে একটু ফাঁপা। আমাদের এই সরু একটা ছিদ্র, এরপর হচ্ছে নাকটা ফাঁপা, এই ফাঁপা জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল, ফাঁপা জায়গাটার নাম ভেস্টিবিউল, ওকে। আর আমাদের এরপরে যে যে গর্তটা, বিশাল বড় একটা পাইপ, এটার নাম হচ্ছে নাসা গহ্বর। নাসা নাসা গহ্বর, এই পর্যটের নাম হচ্ছে নাসা গহ্বর, ওকে। তো তোমরা যদি খেয়াল করো যে হচ্ছে একটা যদি মানুষের কঙ্কাল তুলে নিয়ে আসো, কঙ্কালটার মধ্যে দেখবে কি যে আমাদের কঙ্কালটা যে আমার চোখের এটা থাকে, তারপর হচ্ছে নাকের জন্য এইটুক থাকে এরকম গর্ত, তারপর হচ্ছে এই যে মুখ, এরকম থাকে না অনেকটা। তাহলে আমার নাকের হাড্ডি হয়ে গেল, আমার যে হচ্ছে নাকের যে মাথাটা এইটুক থাকে গর্ত, তাহলে হচ্ছে আমার যে এই পার্টটা গেল, এই পার্টটা গেল কই, এই পার্টটা তাড়াতাড়ি মাটিতে পচে গেছে। তাহলে হচ্ছে হাড্ডি তো এত তাড়াতাড়ি পচে না, তো যেহেতু হাড্ডি তো তাড়াতাড়ি পচে না, তো আমার এই জায়গাটা হাড্ডি না। তো এই জায়গাটা যদি হাড্ডি না হয়, তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে তরুণাস্থি, এই জায়গাটা হচ্ছে তরুণাস্থি, ওকে। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে তরুণাস্থি, রাইট? ওকে। এটা হচ্ছে আমাদের তরুণাস্থি, ওকে। আমাদের দেহের আমাদের নাকের 2/3 হচ্ছে তরুণাস্থি। এখন নাক যদি তরুণাস্থি না হইতো, তাহলে হচ্ছে কি আমরা যে নাক লড়াই,
নড়াই, কি হচ্ছে এই যে এইভাবে ঘুমাই, এগুলা পারতাম না। তখন কি হচ্ছে, তখন হচ্ছে নাকটা যদি পুরোটা অস্থি হইতো, তাহলে আমি নাক যে পরিষ্কার করি না, ওটার জন্য আমাদের কাঠি ইউজ করতে হইতো। কাঠি দিয়ে এভাবে গুতায় 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 পরিষ্কার করা লাগতো। তো আমাদের দিয়ে কোনো কিছু আনপ্ল্যান না, আমাদের পুরো জীবনটা হচ্ছে কি প্ল্যানিং এর মধ্যে দিয়ে যায়। আমাদের জন্য আমাদের জীবনটা খুব সুন্দর করে প্ল্যান করে বানানো হয়েছে, যাতে আমরা প্ল্যান মোতাবেক আগাইতে পারি। অ্যান্ড আমাদের সবকিছু প্রি প্ল্যান্ড। সো ইভেন তোমাদের বডি যে অ্যাপেন্ডিক্সটা, যেটা মানুষ বলে যে কিছুই নেই, এটা কাইটা ফেললেই হয়, এটাও প্রি প্ল্যান্ড। এটাও আমাদের গাট হেলথের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের গাট হেলথের স্টোরেজ হিসেবে কাজ করে। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের বডির 2/3 হচ্ছে বডি, আমি আবার বডি বলতেছি, আমাদের তরুণাস্থির 2/3 হচ্ছে আমাদের আমাদের নাসারন্ধ্রের, না, আমাদের নাকের 2/3 হচ্ছে তরুণাস্থি, আর 1/4 এক ভাগ হচ্ছে, আর হচ্ছে 1/3 হচ্ছে অস্থি। এখন হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে আমরা তাহলে হচ্ছে নাকের মাঝখানে যে হচ্ছে এই যে এইরকম একটা পাই, যেটা হচ্ছে আলাদা করছে, ওই যে আমাদের নাকের মাঝে যে এরকম একটা থাকে একটা দেয়ার, এটার নাম হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম মানে হচ্ছে যে সেপারেট করছে, যে হচ্ছে সেপারেট করছে, সেপারেট করছে, যেটা তুমি হচ্ছে যদি বাংলায় লেখো দেন তোমার আসতেছে হচ্ছে ব্যবধায়ক, সামথিং লাইক নেজাল স্পেকট্রাম বা হচ্ছে ব্যবধায়ক, ব্যবধায়ক। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের ডান। স্পেকট্রামটাকে আলাদা করে। এরপরে হচ্ছে কি আমাদের ভেস্টিবিউল হচ্ছে ফাঁকা স্থান, এখানে হচ্ছে অনেক লোম থাকে, আমাদের ভেস্টিবিউলে অনেক লোম থাকে। যদি এখন তোমার এটা না থাকে, তাহলে এটা আমাদের তোমার সেটা জন্মগত ত্রুটি বা এরকম কোনো জেনেটিক্যাল প্রবলেম, যেটা আমাদের এখন এটা হচ্ছে কি এই যে আমাদের নাকের যে লোমটা, এটাও প্রিপ্ল্যান। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের ধুলাবালি ঢুকে, এগুলো ঝাড়ু হিসেবে কাজ করে, এগুলো সরাই ফেলতে কাজ করে। তো আই থিঙ্ক দ্যাটস দ্য থিং। ওকে, এরপরে হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরে কি আমার মিউকাস অনেক তরল পদার্থ থাকে, যেগুলো হচ্ছে আমাদের নাকের পিউরিফিকেশনে কাজ করে। আমাদের বায়ু প্রশ্বাসটাকে প্রশ্বাস, এই আমরা যে এই যে শ্বাস নিলাম না, এই সিলিয়া যুক্ত প্রাচীর মানে এক ধরনের প্রাচীর, এটা কি করে যে আমাদের আমরা যে বাতাসটা নিলাম এটাকে কিছুটা আর্দ্র করে তোলে, ফলে এটা আমাদের বাতাসটাকে জীবাণুমুক্ত করা হেল্প করে। আই থিঙ্ক তোমরা অনেকক্ষণ ধরে পড়ে ফেলছো, এন্ড কিছুটা ব্রেক দরকার। তো আজকের মতো এখানে, এন্ড আই প্রেফার যে তোমরা এর যে বাকি পার্ট গুলো আছে নাকের, সেগুলো আবার একটু থরোভাবে একটু থ্রোলি একটু চেক করো, একটু নিজে পড়ে নেওয়া, তারপরে লেকচারটা দেখা, তাহলে নেক্সট লেকচারটা বুঝতে তোমাদের হেল্প হবে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করছি তোমরা ভালোই থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।